আত্মবিশ্বাস যদি থাকে তাহলে আত্মমর্যাদা তৈরি হয় বলা হয়, আবার যদি আত্মমর্যাদা থাকে আত্মবিশ্বাসটা অনেকটা বেড়ে যায়। আজকে এমন একজনের সঙ্গে আড্ডা দেবো আমরা যার দুটোই খুব বেশি। উজ্জয়িনী, কেমন আছো বলো? ভালো আছি, তুমি কেমন আছো? একদম ভীষণ ভালো আছি। ঠিক বললাম তো এটা? আত্মমর্যাদাটা ইয়েস একটু বেশি থাকে, বাট কনফিডেন্সটাই মাঝে মাঝে মনে হয় যে আরেকটু হলে পারতো, মন্দ হতো। দেখো, আড্ডা তো চলবে, তোমার সঙ্গে এর আগেও কথা হয়েছে, তো পুষ্পা টুর বিষয়টা নিয়েই আসি। যে হঠাৎ করে ফোন, এবং এটা আমরা সোশ্যাল মিডিয়ায় তুমি কিছু কিছু সময় দিয়েওছো, বলেওছো, কিন্তু এই পুরো ঘটনাটা আসলে কি তোমার থেকেই শুনবো। ঘটনাটা বলতে হঠাৎ মানে আমি সেরেন্ডিপিটি আর্টস ফেস্টিভ্যাল যেটা গোয়ায় হয়, আমি সেখানে পারফর্ম করছি, এবং সেটা সবটাই আবার বিক্রম দার দৌলতে, পণ্ডিত বিক্রম ঘোষ, এবং সেই সূত্রে আমি বম্বে গেছি আর কি একটা রিহার্সালে। তো সেটা নিয়ে বেশ চাপে ছিলাম যে এরকম একদমই একটা অত বড় একটা দায়িত্ব আর প্ল্যাটফর্মে। তো সেখানে জাস্ট পৌঁছেছি, তখন আমাকে তিমিরদা, আমাদের তিমির বিশ্বাস, হঠাৎ আমাকে তিমিরদা বললো যে তুই কিছু লিঙ্ক পাঠা আমাকে তোর গানে। এগুলো আমাদের মাঝে মাঝেই হয়, এর তার থেকে আমরা বলতে থাকি। তো আমি জাস্ট চুপচাপ পাঠিয়ে দিলাম। উইদিন 5-7 মিনিটস হঠাৎ দেখলাম ডিএসপি টিম থেকে একটা মেসেজ এসেছে। প্রথমে বিশ্বাসই করিনি আমি, মানে একদম হ্যাঁ ঠিক আছে, কি হতে পারে না, দূর এরকম একটা ভেবেছি। তারপরে আমাকে তুমি তো তখন বলছো আমি এক জায়গায় পাঠিয়েছি, আচ্ছা দেখ জানতে পারবি এক জায়গায় পাঠিয়েছি। বললাম আচ্ছা ঠিক আছে। তারপরে এরকম তো অনেক কথাই হয়, অনেক কথাই হয় রেফারেন্সে, কাজ এগুলো কি এগুলো না। এবার তারপরে হঠাৎ করে আমি ব্যাপারটাকে একটুখানি জাস্ট টু রিকনফার্ম যে জায়গার নাম্বারটা ঠিক কি না, ওখানে আমাদের সঙ্গে ছিলেন হ্যালো লালি। তো হ্যালো, আমাদের মাঝখানে একটা কথা বলতে বলতে উনি এসেছেন, উনি চিফ গেস্ট। চলো আমরা আমাদের আড্ডায় তুমি থাকো, আমরা আড্ডাটা মারতে থাকি আর কি, ও তো থাকুক, একদম একদম অবশ্যই, আবার চলে যাবে যখন ইচ্ছা। তখন ওই রিহার্সালের মাঝখানে আমি হঠাৎ ভাবলাম যে একবার জিজ্ঞেস করি যে সোর্সটা ঠিক কি না। তো আমাদের সঙ্গে ছিলেন বিজয় প্রকাশ। বিজয় প্রকাশ ভীষণ ভীষণ পরিচিত একজন গায়ক, সুরকার, কম্পোজার, লিরিসিস্ট, অনেক কিছু হিসাবে কাজ করেছেন। তো বিজয়জিকে আমি জিজ্ঞেস করলাম যে এই নাম্বারটা কি ঠিক? হ্যাঁ 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 অ্যাবসলিউটলি। আরে এই রে, চাপটা আরও বেড়ে গেল। তো তারপরে সেখান থেকে পরের দিন সকালবেলা আমাকে ফোন করলেন, করে বললেন যে রিহার্সাল শেষ করো, চলে এসো, আমাদের খুব আর্জেন্ট। আচ্ছা, আলাম এরমভাবে হয় নাকি? মনে মনে ভাবছি এ কি আমার মেন্টাল মানে প্রিপারেশন আছে, হ্যাঁ আমি কখন পৌঁছবো, এখানে রিহার্সাল শেষ করবো, সব কিছু ভাবতে ভাবতে বলো হাম টিকিট ভেজ দেতে, উই উইল সেন্ড ইউ দ্য টিকিটস। হ্যাঁ, তো ওয়ান্স ইউ ফিনিশ দ্য রিহার্সাল কাম টু চেন্নাই। আমি চেন্নাই কোনো তো জানি, কন্ট্যাক্ট খুঁজছি চেন্নাইতে কাকে চিনি চেন্নাইতে। তো তারপরে এসব করতে করতে রিহার্সাল শেষ করে ফ্লাইট ধরলাম, ধরে চেন্নাই পৌঁছলাম। ফ্লাইট যথারীতি ডিলেড, এবং ডিলেড ফ্লাইট মানে আমার পৌঁছতে হলো হচ্ছে 12টা, রাত্রির 12টা। আমি চেন্নাইতে ল্যান্ড করলাম, করে তো বেশ এটা অবভিয়াসলি স্বাভাবিকভাবে এটা দুপুক দুপুক হচ্ছে, যারা মানে একা পুরো অপারেট করতে হবে, আর সব থেকে বড় কথা সকালবেলা হলে একরকম ছিল একদমই। তারপর একটা গাড়িও চলে এলো, আমাকে ওদের টিম থেকেই পাঠানো হলো, সে গাড়ি আমায় পিক আপ করলো। আমরা যাতায়াত শুরু করলাম যাত্রা। দেখছি পুরো নিশুতি রাত বেড়েই যাচ্ছে স্টুডিওতে, আর পৌঁছতেই পারছি না। বলছি সব ঠিক হবে তো, যাকে যা হবে হবে, ঠাকুরের নামে ছেড়ে দিলাম, চলেই এসেছি। হ্যাঁ, যা হয় তো এসেই গেছি, নেমেই পড়েছি, যে হোগা দেখা জায়গা টাইপস। এবার তারপরে স্টুডিওতে পৌঁছলাম। স্টুডিওর বাইরে থেকে মনে হচ্ছে স্টুডিওতেই পৌঁছচ্ছি, তো দেখে অদ্ভুত জামা কাপড় মেলা টেলা রয়েছে, আমি এরকম একটা ব্যাপার। বাট তাও ইট ওয়াজ সাহস করে ওরা যখন ওদের মুখটা দেখলাম যারা স্টুডিওর ভেতরে, তখন না এটা জেনুইন। এবং স্টুডিওতে ঢোকা মানে জাস্ট ঢুকে স্টুডিওতে বসলাম, বসার সঙ্গে সঙ্গে আমরা কাজ নিয়েই কথা বলতে আরম্ভ করে দিয়েছি। উইদিন সো প্রফেশনাল, অ্যাবসলিউটলি ভেরি ভেরি প্রফেশনাল। আর কোথা থেকে আমার যে সারাদিনের এই ক্লান্তিটা, যে সকাল থেকে ট্রাভেল করছি, এত কিছু হেডেক, সবটা জাস্ট চলে গেল। তখন পুরো ফুল ফোকাস অন ওয়ার্ক। আর স্টুডিওতে না যেটা হয়, প্রত্যেকের জায়গায় একটা ভাইব থাকে, তো যেহেতু স্টুডিওতে আমার খুব ভালো লাগে কাজ করতে, সেটা থেকে তুমি একটা পজিটিভ ভাইব, ভীষণ ভীষণ পজিটিভ লাগছিল। তো খুব চটজলদি হয়ে গেল। আর
আরেকটা যেটা সাংঘাতিক রিঅ্যাসুরিং একটা জায়গা ছিল সেটা হচ্ছে থ্রু আউট দ্য রেকর্ডিং শ্রীজাতদা ছিলেন ফোনে, কারণ লেখাটা মানে সেই রকম একটা সময়ে কিন্তু শ্রীজাতর ফোনও তোমাকে অনেকটাই, ওরে বাবা আমি লিখেও পাঠিয়েছি তখন রেকর্ডিং এর মাঝখানে যে তুমি আছো বলে অনেকটা সাহস পেলাম। একটা চেনা গলা, তো চেনা গলা, তারপরে কি একটা অচেনা পরিবেশে সেখানে আমি একটা প্রচন্ড এক্সপ্রেশন দিয়ে একটা ডান্স নাম্বার গাইছি, তো বুঝতেই পারছো অনেক রকমের এক্সপ্রেশন দিতে হচ্ছে, অনেক রকম ভাবে প্রজেক্ট করতে হচ্ছে ভয়েসটাকে। তো তখন শ্রীজাতদার এই প্রেজেন্সটা ওয়াজ ভেরি কামিং এন্ড ভেরি রিঅ্যাসুরিং ফর মি, তো সেটা খুব ভালো লেগেছিল আর কি। ঠিকই, এটা তো একটা ইয়েই। আমার একটা প্রশ্ন উজ্জয়িনী, যে ধরো তুমি যে সময়ে প্লেব্যাক করেছো, সেই প্লেব্যাক সেই সময়ে গান হিট, প্রত্যেকে আমাদের কারুর কলার টিউন বা কেউ মাঝে মাঝে শুনি, বা প্রেমিকা চলে গেলেও শুনি, প্রেমিকা আসলেও শুনি আর কি। তো সেই রকম একটা জায়গার পর অনেক ক্ষেত্রে আমরা অনেককে দেখেছি, আমি পার্টিকুলার নাম নিচ্ছি না, যে পর 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 হিট দিয়েছে এবং তারা কিন্তু মানে সেই জায়গাটাও পেয়েছে। কিন্তু তোমার ক্ষেত্রে কি সেই সময় তোমার মনে হয় যে টাইমিংটা ভুল ছিল সেই সময়? আমি টাইমিংটা আমার হাতে নেই। না, সেটাও তোমার হাতে নেই, আমার হাতে নেই। হিট নট হিট আমার হাতে নেই। না, সেটা তো তোমার হিট, মানে সো হিট সেই সময়, কিন্তু তারপরের যে এটা কি তোমার সেই সময় বম্বে থাকাটা একটা বাংলার মানে এখানে সেই রকম ভাবে হলো না? না গো, মানে আমার মনে হয় যা হয়েছে যখন যে সময় হয়েছে সেটা ভালোই হয়েছে, কারণ আমি এটাতে খুব বিশ্বাসী। আর আরেকটা কথা যেটা আমার মাঝে মাঝে মনে হয় যে আমার যে বিরাট যে হিটটা, যেটাতে মানুষ আমায় চিনেছে সব থেকে বেশি, মানে প্লেব্যাক সিঙ্গিং এর জগতে বলবো, সেটা ওয়াজ প্রি সোশ্যাল মিডিয়া এরা। হ্যাঁ, একদমই। তো কি হয় এখন, যেমন সোশ্যাল মিডিয়া নিয়ে একটা কাজ করার পর সেটা নিয়ে খুব হিটিং, মানে হার্ড হিটিং একটা ব্যাপার। শুধু হার্ড হিটিং না, দেখো তুমি যারা ধরো সিঙ্গার বলো, অ্যাক্টর বলো, প্রত্যেকে কিন্তু সোশ্যাল মিডিয়ায় ইন থাকতে হচ্ছে। ও বাবা, মানুষ ভুলে যাচ্ছে, ভুলে যাচ্ছে, মানে একদম আমরা যদি খুব পার্টিকুলার করেও বলি, মানে সো কল্ড আমরা যাকে মাচা বলি, মাচায় ডাক আসছে না যে তোমার সোশ্যাল মিডিয়ায় তুমি খুব একটা ইন না হলে। নট জাস্ট মাচা, মানে এটা বড় বড় কর্পোরেট হাউসেও সোশ্যাল মিডিয়াটা আগে দেখা হয় যে তার কিরকম ফলোয়ার্স আর কি কতটা, সেই অনুযায়ী তার সাথে কাজটা করা হবে কি হবে না, মানে সেটা আমি ফেস করেছি। আচ্ছা, আমি ফেস করেছি, যেহেতু আমার ইনস্টাগ্রামে একটু কম, হ্যাঁ ইনস্টাগ্রাম না, আমি লক্ষ লক্ষ ফলোয়ার্স নেই আমার, আর আমার সেটা যে আমার খুব একটা মাপকাঠি বলে মনে হয় না, কখনো হতে পারে না। তো এটা আমার মনে হয় ভালো গায় কি ভালো অভিনয় করে সেটা তো তার সোশ্যাল মিডিয়া দেখে জাজ করা সম্ভব না, সেটা কিছু করার নেই, একদমই কিছু করার নেই। আগেন সেটাও আমার হাতে নয়, আমি আমার মতো করে চেষ্টা করি সোশ্যাল মিডিয়াটা আমার মতো করে করার। কিছু কন্টেন্ট মানুষের ভালো লাগে, আর কিছু কন্টেন্ট আমার মনে হয় যেগুলো আরো অনেক সামনে আসা উচিত সেগুলো হয়তো আসেনি। এবং আমি অনেককে দেখেছি মানে একদম আপ টু ডেট প্রত্যেক দিনে কি হলো, আমি তোমার পেজে আমি সেই রকম আমি অতটা পার্সোনাল লাইফটা নিয়ে করতে পারি না আর কি, সেটা আমার সমস্যা। আমি কাউকে ছোট করে বড় করে আমি জাস্ট আমার কথাটা বলবো যে এটা আমার নেচারে, যে আমি পারবো না আমার মানে পার্সোনাল লাইফ নিয়ে খুব ওপেনলি কথা বলতে বা সেটা নিয়ে খুব ডিসকাস করতে, আমি পারবো। সেটা কিছুটা তো পার্সোনাল থাকাটাই আমার মনে হয় ভীষণ জরুরি, এই লাইনটা থাকা জরুরি। ঠিকই, আমার মেন্টাল হেলথ ঘেটে যাবে বাস। ওই যে বলছিলাম যে কনফিডেন্সটা তোমার অনেকটা, যেটা তোমার বিভিন্ন গানের মধ্যে তুমি যখন গাও সেটা কিন্তু খুব স্পষ্ট যে তুমি খুব কনফিডেন্টলি গাইছো, যতটুকু পারি আর কি, যেটা পারি না সেই নিয়ে কনফিডেন্স নিয়ে সমস্যা, সেটা তো সমস্যারও হয়ে যাবে। এটা দেখো, একটা খুব মানে হালকা হলেও এর একটা প্রভাব আছে। ধরো তুমি একটা রিয়েলিটি শো থেকে এসছো, সেখানে তো স্টেজ পারফরমেন্স কিভাবে হয় সেটাও একটা গ্রুমিং সাংঘাতিক হয়। অ্যাবসলিউটলি এটা কি একটা বড় কারণ যে তোমার এই কনফিডেন্সটা একটা বাড়িয়ে দিয়েছিল? না গো, গ্রুমিং যখন আমি ওখানে ছিলাম রিয়েলিটি শোতে, তখন আমি ভীষণ ছোট। তুমি খুব ছোট তখন। হ্যাঁ, আমি ভীষণ ছোট এবং আমি স্কুলে পড়ি তখন আর কি, তো তখন যা হচ্ছে কি হচ্ছে কিছু বুঝতে পারছি না। জাস্ট গান গাইতে বলছে, আমি গান গাই দিচ্ছি, আমাদের সাজিয়ে দিচ্ছে, তারপর বলছে শুট করো, তারপর বলছে হাঁটো, তারপর বলছে এই করো, আচ্ছা ঠিক আছে ফাইন করে ফেলছি, ভালোই লাগছে। ঠিক, তারপরে রিয়েলাইজেশন তো অবভিয়াসলি একটু ম্যাচুরিটি যখন একটু বয়স বাড়ে তখন আস্তে আস্তে করে আসে আর কি। সো রিয়েলাইজ করেছি স্পেশালি আফটার কোভিড হালে, আচ্ছা, যে স্টেজের কনফিডেন্সটা অন্য।
তো সেটা একটা অন্য রকম ভাবে তোমাকে নিজেকে চালনা করতে হবে, অডিয়েন্সের সাথে কথা বলতে হবে, কমিউনিকেট করতে হবে। এখন তো দেখো স্টেজ পারফরমেন্সের চেহারাটা অনেকটা বদলে গেছে, মানে তোমরা যেভাবে পারফর্ম করো আগে তো সেভাবে পারফর্ম হতো আমিই করতাম না, তুমিই করতে না, আমিই করতাম না, একদমই। আমি এখন কথা বলি, মানুষের সাথে ভীষণভাবে ইন্টারঅ্যাক্ট করি, ইন্টারঅ্যাকশনের জন্য বিভিন্ন বিভিন্ন জিনিসপত্র, গেমসও ইনফ্যাক্ট বলতে পারো, বা ছোট ছোট প্রশ্ন উত্তর এগুলো সব থাকে আমার লাইফে। সেরকম গান হলে বিটসের গান তোমার একটু কোমর দোলাতেও আপত্তি কোথায় করতে হয়, কিন্তু আগে যখন ছিল, আগে তো কটা কথা বলতাম স্টেজে আমি হাতে গুনে বলতে পারি, ঠিক, তখন গানটাই অ্যাকচুয়ালি শুধু গানই গাইতে হতো। হ্যাঁ, গানটাই মেন ছিল। এখন একটা প্যাকেজ, একটা এন্টারটেইনমেন্ট, ফুল প্যাকেজ হয়ে গেছে এখন একটা, একদমই তাই। লগ্নজিতার সদ্য তোমার হয়ে কথা বলা, মানে বন্ধুর পাশে বন্ধুর দাঁড়ানো, এটা তো খুবই কম হয় আর কি। সত্যি তোমার কি মনে হয়, মানে ইন্ডাস্ট্রিতে ধরো তুমি এক্সেপশনাল কেস, এটা ইন্ডাস্ট্রিতে এরকম আগে মানে খুব সাময়িক কালে তো হয়নি, সুদূরেও খুব একটা কিছু শোনা যায়নি, এটা তো একটা অন্য মাত্রাই রাখলো বলো। একটা আমার মনে হয় একটা পাথওয়ে ক্রিয়েট করলো লগ্ন, যেটা করলো মানে এটা দেখো, আমরা জনসমক্ষে না হলেও আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষকে রেফার করেছি বা তার কথা বলেছি, যে নাম নিয়ে হয়তো অনেকেই মনে রাখেন না, সেটা হয়তো মনে থাকে না, মানে এখন সে সুপার ডুপার স্টার, হ্যাঁ, কিন্তু তার একটা কোথাও গিয়ে সে আমায় ফোনটা করেছিল, বলেছিল আমি এর সাথে কাজ করতে চাই, আমি কিন্তু তখন একদম হ্যাঁ অবশ্যই, হ্যাঁ। তো এবার এই জিনিসগুলো আমার মধ্যেও কোনোদিনও ছিল না যে কেউ আমার সঙ্গে কাজ করে মানেই সে আমার শত্রু বা আমার কম্পিটিটর মানেই আমি তার সাথে কখনো মানে হিউম্যানলি মিশবো না, সেটা কখনো আমার মধ্যেও ছিল না। এবং ইনফ্যাক্ট তোমাকে বললাম তো এই যে পুষ্পা 2 এর গানটাও হয়েছে বিকজ তিমিদা আমাকে রেফার করেছে। তিমিদ যদি তোমাকে রেফার না করতো তুমি তো এটা পেতে না। এক্স্যাক্টলি সো। তো আমি খুব আশাবাদী যে আমাদের জেনারেশনে এই বিষয়টা, এই কমরাড্রিটা যেটাকে বলা যেতে পারে, যে একটা একজন আর্টিস্টের প্রতি, সে আমার কলিগ হোক বা আমার সিনিয়র হোক বা আমার জুনিয়র হোক, ডাজন্ট ম্যাটার, অ্যাজ এ হিউম্যান বিং আমি দেখছি কিছু একটা রং, কিছু একটা ঠিক হচ্ছে না, সেটা নিয়ে আমি কথা বলবো। এটা লগ্নর মধ্যে বরাবর আছে, এটা আমি ওর সঙ্গে দেখেও, এটা লগ্নর মধ্যে বরাবর আছে, এটা নতুন জিনিস নয়। হ্যাঁ, শি ইজ অলওয়েজ স্পোকেন আপ অ্যাবাউট থিংস দ্যাট শি থিংস ইজ নট রাইট, ঠিক, আর সেটা দারুণ একটা গুণ ওর মধ্যে, ভীষণ গুণ, এবং এটা খুব বলতে পারাটা, এটা অ্যাবসলিউটলি মানে আমি যখন আমি ফোন করেছি, আমাকে মেসেজ করেছে, আমি তারপরে ফোন করেছি, আমি তো রীতিমতো হাউমা করে কাঁদছি আর কি, বিকজ আমি এতটা ইমোশনাল হয়ে গেছি, আমি এক্সপেক্টই করতে পারিনি যে ওইরকম একটা কিছু লিখবে, মানে আমি সেটা দেখিও নি। আমাকে আমাদের রাতুল বলে এক বন্ধু আছে, ও ফ্লুট বাজায়, ভীষণ ভীষণ ট্যালেন্টেড মিউজিশিয়ান, রাতুল আমাকে বলছে উজ্জয়িনী মুখার্জি সি দিস বলে আমায় ট্যাগ করেছে। তো মানে আমি এতটাই যে আমি গিয়ে আলাদা করে ওর পোস্টটা দেখবো না, সেটা জানে। তো ভীষণ ভালো লাগলো, মানে আমার এটা একটা, মাঝে মাঝে আমার আফসোস হয় যে আমি অনেক গান গেয়েছি কিন্তু সে অনুযায়ী আমার কাছে হয়তো অ্যাওয়ার্ডের, গানের জন্য অ্যাওয়ার্ড আসেনি, এটা খারাপ লাগা। কিন্তু এটা ভুল ঠিক কি সেটা তো অন্য ব্যাপার, কিন্তু এটা খারাপ লাগা থেকে যায়, এক্সপেকটেশন তৈরি হয়, বিকজ তুমি যখন একটা কাজ করছো, তুমি সেখানে হার্ট এন্ড সোল, যে সময় ওই যে গান দিয়েছো তুমি হিট, তোমার তো মানে 100টা অ্যাওয়ার্ড ঝুলিতে থাকবে, আসার কথা উচিত, হ্যান এখনো আসেনি, আসবে, আমি এরমই ভাবতে থাকি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই যে এটা যেটা পেলাম, এটা আমার কাছে কোনো অ্যাওয়ার্ডের থেকে কম নয়, একদমই তাই। মানে ন্যাশনালি একটা নিজেকে একটা এক্সপ্লোর না আমি পুষ্পা 2 কথা বলছি না, আমি লগ্নর কথাটা বলছি। আচ্ছা, মানে লগ্ন যেটা করলো সেটা আমাকে খুব টাচ করেছে আর কি। আই থিঙ্ক নট জাস্ট মি, মানে আমাকে নিয়েও লিখেছে সেটা আলাদা কথা, কিন্তু সবাইকে ছুঁয়ে গেছে, সবাইকে ছুঁয়ে গেছে। হ্যাঁ, তো সেটাই আর কি। অন্য প্রফেশনের লোকও কিন্তু ভাববে দুবার যে আজকে লগ্ন যেটা করলো সেটা কিন্তু আমরাও নিজেরাও করতে পারি। আর আমি বলছি তো, আমি কখনো জনসমক্ষে ফেসবুকে হয়তো সেভাবে লিখিনি, বাট আমি এটা করে আসছি বহু বছর ধরে, ঠিক, একদমই। তো সেগুলো ভালো লাগে আর কি, যে এই এনার্জিটা রেডিয়েট হচ্ছে সবার মধ্যে, এটা দেখলে খুব আনন্দ হয়, আশাবাদী লাগে। তোমার সঙ্গে একটা খুব জানতে ইচ্ছে করে যে এই যে অরিজিৎ সিং এর সঙ্গে তোমার একটা এতটা মানে ভালো একটা সম্পর্ক, একটু যদি বলো আমাদের, যে
আমরা শুরু করেছি এক সময়, হ্যাঁ একদমই তাই, একদম এক সময় শুরু করেছি, তখন খুব কাছ থেকে তোমার দেখা ওকে। হ্যাঁ, কারণ তখন আমরা বোম্বেতে থাকি এবং আমরা একটা কমিউনিটি, মানে বাঙালি কমিউনিটি বলতে আমি অরিজিৎ, মোনালি, অদিতি পল, এই কজনই। বাকি বন্ধু বান্ধবরা সবাই বিভিন্ন রাজ্য থেকে বিলং করে। সো সেক্ষেত্রে তখন আমরা ভীষণ ক্লোজ নিট ছিলাম। অন্তরা মিত্র, তো অন্তরা তখন আমাদের খুব ক্লোজ নিট, এবং আমাদের একটা গ্যাং, বিরাট বড় গ্যাং, যে গ্যাংয়ের মধ্যে নকাশ, আজিজ, তারপরে প্রাজক্তা শুক্রে, এবং এরকমও হয়েছে অন্তরা প্রচুর রান্না বান্না করেছে, অন্তরা খুব ভালো রান্না করে, এটা জানি না এখনো কতজন জানে। তো অন্তরার বাড়িতে আমরা সবাই মিলে হামলা করে গেলাম। ইনফ্যাক্ট এরকমও হয়েছে সারাদিন কিছু খাইনি, অন্তরা তোর বাড়িতে আসছি, ও খিচুড়ি রান্না করে খাওয়ালো, মানে এরকম এই লেভেলের, মানে বাড়ির মতো একদম। কারণ আর তো কেউ নেই, ঠিক ফ্যামিলি নেই, এরাই আছে, ওরাই বন্ধু, এরাই সবাই সবকিছু। তো অরিজিৎ তো ঠিক সেরকমই, মানে অরিজিৎ আমার বাড়িতে এসছে, আমরা একসাথে লাঞ্চ করেছি, ডিনার করেছি, এবং আমরা বিভিন্ন, তখন আমি দেখতাম ওর মধ্যে যে এত ট্যালেন্ট, ও বসে বসে একটা পেন নিয়ে এমন স্কেচ করে ফেললো, সেটা মানে আমার এখনো চোখে লেগে আছে। প্রথম যখন বললো শোন না আমি ভায়োলিন শিখছি, আমার বাড়িতে একদিন আয়, আমরা একটু রেকর্ড করব কিছু জিনিস। বললাম ঠিক আছে, রবীন্দ্রসঙ্গীত রেকর্ড করবো। আমি গিয়ে বসে একটা মাইক্রোফোন নিয়ে, এমনি একটা বেসিক মাইক্রোফোন, তখন তো অত কন্ডেন্সার মাইক্রোফোনও কেনা হয়নি আর কি, তো একটা বেসিক মাইক্রোফোন নিয়ে আমি গানটা গাইতে আরম্ভ করলাম। তারপরে বলো হয়েছে, তারপরে ও কানে হেডফোন দিয়ে অনেকক্ষণ ধরে কিছু বাজালো, তারপরে ও একটা ট্র্যাক বানিয়ে আমাকে দিল, যেটা নিয়ে আমি সোশ্যাল মিডিয়াতে ইনফ্যাক্ট বলেছিলাম আমার জন্মদিনে। সেটা যে কি অপূর্ব একটা কাজ, তখনই বলছিলাম যে বস, তোকে কেউ আটকাতে পারবে না, মনে রাখতে পারবে না তোকে, ইউ আর লাইক আ রকেট। সো তো সেটাই হচ্ছে, আই এম ভেরি ভেরি প্রাউড অফ হিম। আচ্ছা, এখন ধরো যারা এই ধরনের প্রতিযোগিতাগুলো থেকে উঠছে, তো তোমার কি মনে হয় যে মানে সেক্ষেত্রে তারা কতটা টিকে থাকতে পারছে আর কি? খুব মুশকিলটা একটাই কারণ, যে কোনো জিনিসেরই এক্সেস হয়ে গেলে তখন ভালোটা কোনটা খারাপটা কোনটা সেটা ইজ আ ভেরি ভেরি ডিফারেন্ট বল গেম। মানে এত কিছু সামনে চলে এলে যেটা হয় আর কি, মানুষের পক্ষে, অডিয়েন্সের পক্ষেও তো খুব মুশকিল, মানে সঠিক মানে নির্বাচনটা করা খুব মুশকিল। যে আমি এর গান শুনতে পছন্দ করি না, খানিকক্ষণ শুনলাম না, এর গানও ভালো লাগছে। ইনফ্যাক্ট আমরা যখন সোশ্যাল মিডিয়া সার্ফ করি বা গানও শুনি, তখনও আর কি আমাদেরকে এভাবেই দেখানো হয়, তুমি এর গানটা শুনেছো, এর গানটা শোনো, পরপর চলে আসে। সো এত আছে, তো একটু মুশকিল, এখন একটু ডিফিকাল্ট। সো বিভিন্ন রকমভাবে নিজেদেরকে প্যাকেজিং করা, বিভিন্ন রকমভাবে নিজেদের, যাতে সোশ্যাল মিডিয়া হেল্পস টু আ গ্রেট এক্সটেন্ট আর কি। সো ইট ইজ চ্যালেঞ্জিং। তো পুষ্পা 2 নিয়ে তোমার মানে স্বাভাবিকভাবে একটা তো এক্সাইটমেন্ট থাকবে, একটু কি গানের একটু শোনানো যায় আমাদের? এই গানটা এমন একটাই গান যেটা আমি তোমাকে গান গাওয়ার মতো শোনাতে পারবো না হয়তো, জাস্ট ছোট্ট একটু করে যেখানে মেলোডিটা আছে সেটা গাইতে পারি। থাপ্পড় পড়বে রাজা, থাপ্পড় পড়বে রে, টুপি টাপি থাপ্পড় পড়বে রে, থাপ্পড় পড়বে রাজা, থাপ্পড় পড়বে রে, টুপি টাপি থাপ্পড় পড়বে রে। থ্যাংক ইউ ভেরি মাচ উজ্জয়িনী, দারুণ একটা আড্ডা হলো, এবং এই গানের রিদমের সঙ্গেই একেবারে টাটা বাই বাই। দেখতে থাকুন আর্ট এইচ টিভি HD।